আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি যে আলোচনাটা করব এটা মূলত তারেক রহমানকে নিয়ে। তারেক রহমানের বিএনপির উনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন। গত 15 বছরের বেশি সময় ধরে উনি আমাদের দেশে নেই, ইংল্যান্ডে অবস্থান করছেন, লন্ডনে আছেন। ওখানে থেকে উনি বিএনপিকে দল হিসেবে ঐক্যবদ্ধ রেখেছেন এবং পরিচালনা করছেন। ওনার সম্পর্কে আরেকটা তথ্য হলো, শেখ হাসিনা চলে যাওয়ার পর এর মধ্যে প্রায় 1 বছর 3 মাস হয়ে গেছে, কিন্তু এখনও উনি দেশে আসেননি। ওখান থেকে উনি নিয়মিত সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকেন এবং সেই বক্তব্য একদম গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত চলে যায়। উনি একদম প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ের অনেক সভাতেও উনি অনলাইনে যুক্ত হন এবং মানুষের সঙ্গে কথা বলেন। এটা একটা নতুন ধারার রাজনীতি আমাদের দেশে বলা যায় ওনার মাধ্যমে চলছে। এটা নিয়ে প্রশংসা আছে, সমালোচনা আছে। আমি নিজেও বহুবার ওনার সমালোচনা করেছি। আজকে আমি যে কথাটা বলবো এটা আরেকটা কথা ধারাবাহিকতা। আমি এর আগেও কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে আমি কথা বলেছি। সেটা হলো যে এই যে গণভোট, এই সমস্ত রাজনৈতিক যে সমস্ত এজেন্ডা বিভিন্ন দলের, বিভিন্ন রাজনৈতিক দলের, তার বিপরীতে উনি বলেছেন যে কৃষকরা যে আলুর দাম পাচ্ছে না, এই বিষয়টা কিন্তু উনি তুলে এনেছিলেন ওনার একটা বক্তব্যে। সেটা নিয়ে অনেকে অনেক রকম ট্রল করেছে, বাট আমি এটাকে প্রশংসা করেছি। আমি মনে করি একটা পলিটিক্যাল লিডারের বক্তব্য এরকম গণমুখী হওয়া উচিত। আজকে আমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে, উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে এখন থেকে প্রায় 22-23 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছেন এবং এই পোস্টটা উনি ইংরেজিতে লিখেছেন। ওনার পোস্ট সাধারণত আমি যতগুলি দেখি প্রায়গুলি বাংলায়ও পাই, ইংরেজিতেও পাই, বাট এটা উনি ইংরেজিতে লিখেছেন এবং বেশ বড় একটা পোস্ট। আমি হিসেব করে দেখলাম প্রায় 721 শব্দের এই পোস্টটা। 721 শব্দে সাধারণত একটা আপনার দৈনিক পত্রিকার পোস্ট এডিটোরিয়াল 721 শব্দের মধ্যে হয়ে যায়। সেই হিসেবে বলতে গেলে উনি একটা পোস্ট এডিটোরিয়াল লিখেছেন এবং লেখাটা অত্যন্ত ঝরঝরে। আমি নিজে পুরোটাই পড়েছি এবং উনি অত্যন্ত সুন্দরভাবে দুটো ইস্যুকে তুলে এনেছেন। এই দুটো ইস্যু হলো একটা হলো বিভিন্ন বন্দরগুলিকে বিদেশিদের কাছে লিজ দিয়ে দেওয়া, আরেকটা হলো এলডিসি থেকে উচ্চতর পর্যায়ে উত্তরণের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে। এবং এই দুই ক্ষেত্রেই সরকারের সিদ্ধান্তের উনি বিরোধিতা করেছেন। সরকারের সিদ্ধান্তটা হলো, সরকারের সিদ্ধান্তগুলো আমি বলি, যেমন ওনারা অলরেডি 2টা পোর্ট তড়িঘড়ি করে 2টা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দিয়েছেন। কি শর্তে দিয়েছেন, কি এখানে আমাদের কি লাভ, আমাদের কি ক্ষতি, আমাদের কি ঝুঁকি, এগুলো নিয়ে কোনো রকম কেউ জানে না। এবং আশিক চৌধুরী সাহেব বিরাট, যিনি চেয়ারম্যান, উনি বলেছেন এগুলো নাকি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আমার পোর্ট আরেকজনকে বিদেশি কোম্পানিকে আপনি দিবেন, সেটাতে আমরা কি পাবো, লাভজনক হবে না লস হবে, এটা জানার অধিকার আমাদের জনগণের নাই। উনি করবেন, ওনার সে এখতিয়ার আছে। এটা কি স্বৈরাচারী এখতিয়ার, নাকি প্রশাসনিক এখতিয়ার, নাকি গণতান্ত্রিক এখতিয়ার, এটাও প্রশ্ন আমরা করতে পারবো না। উনি দিবেন। উনি আবার এই দেশের নাগরিকও না, কিন্তু উনি দ্বৈত নাগরিক। উনি অর্ধেক এই দেশের নাগরিক আর অর্ধেক হলো যুক্তরাজ্যের নাগরিক। উনি এই কাজ শেষ করার পরে যখন এই সরকারের পতন হবে অথবা চলে যাবেন, তখন কিন্তু নিশ্চিতভাবে আপনি 100% গ্যারান্টি লিখে রাখতে পারেন উনি আবার যুক্তরাজ্যে ফিরে যাবেন। এখন আসছেন ফপর দালালি বলে, ফাপড় দালালি না, ফপর দালালি একটা শব্দ আছে, ওটা করতে আসছেন নাকি, আমাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছেন, আমাদের জিনিসপত্র লিজ দিয়ে যাচ্ছেন। যাই হোক, চট্টগ্রামের নিউমেরিং পোর্ট, এটাও লিজ দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক। এর মধ্যে আদালতে একটা মামলা হয়েছে, রিট হয়েছে এটা নিয়ে। সেই রিটের রায়ও আমরা আগামী সপ্তাহে পেয়ে যাবো হয়তো বা, আর কয়েকদিনের মধ্যে মানে ডিসেম্বরের 1st উইকে আমরা আদালত থেকে এটা রিটের রায় পাবো, কি পাবো না পাবো। এই সময় এই 2টা ঘটনা নিয়ে তারেক রহমান সাহেবের অনেক বড় একটা স্ট্যাটাস আমি দেখতে পেলাম। এবং এখানে উনি কী বলেছেন, বেসিক্যালি প্রথমে যে কথা, উনি 2টো ঘটনা উল্লেখ করেছেন। একজন ক্ষুদ্র গার্মেন্টস মালিক কীভাবে
তার রপ্তানি বন্ধ হয়ে যাওয়াতে এখন তার জীবন ধারণটা কীরকম সমস্যা হচ্ছে, টাকা দিতে পারছেন না। আর একজন চাকরিজীবীর কথা বলেছেন, উনিও একটা জায়গায় চাকরি করতেন, রপ্তানিমুখী চাকরি, এবং সেখানে তার ওভারটাইম ধীরে ধীরে কমে গেছে, তারপরে বেতনও বন্ধ হয়ে গেছে, এখন উনি সংসার কীভাবে চালাবেন এগুলি নিয়ে টেনশন করছেন। এই যে ঘটনাগুলো উনি বলেছেন, এটাকে উনি ব্যাখ্যা করেছেন যে এলডিসি থেকে কীভাবে উত্তরণ হওয়া যায়। উনি বলেছেন যে যখন রপ্তানির উপর চাপ বাড়ে তখন প্রথমে ওভারটাইম বন্ধ হয়, তারপরে শিফট কমে, তারপরে চাকরি চলে যায়। এগুলো কোনো খবরের শিরোনাম হয় না, এগুলো সাধারণ ঘরের নীরব সংকট। কিন্তু এরপরে যে উনি যে কথাটা বলেছেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কথা। আমি ইংরেজিটা কিন্তু আপনাদের বাংলা করে আপনাদের পড়ে শোনাচ্ছি। মানে পরেরটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো যে তারা কখনো এই সিদ্ধান্তে ভোট দেয়নি, তাদের কখনো জিজ্ঞাসাও করা হয়নি, তাদের সামনে কখনো প্রকৃত হিসাব নিকাশও রাখা হয়নি। এ কারণেই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের বিতর্কটি সরকারি বিবৃতি যতটা সহজ করে দেখায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি ইংরেজিতে বলি, উনি কি বলে লিখেছেন, দে নেভার ভোটেড অন দ্যাট ডিসিশন, দে ওয়ার নেভার আস্কড, দে ওয়ার নেভার শোন দ্য রিয়েল নাম্বারস। উনি এভাবে লিখেছেন, খুব সুন্দর, খুব একদম মানে সহজ ভাষা উনি এটাকে বর্ণনা করেছেন যে এই যে সংকটগুলো, আমি যে আগামীতে নির্বাচনে কাউকে একজনকে ভোট দেব, সেই সময় এই যে সংকটগুলো, এগুলো কি বিবেচনা রাখা হবে? যারা এই সংকটে পড়েছে তারা কি জানতে পারবে এই ভোট দিলে সেই সংকট থেকে কতটুকু বাঁচবে? অথবা সরকার যখন বলছে যে আমরা আগামীতে এলডিসি থেকে উত্তরণ ঘটাবো আমরা, তখন তারা কি এটা ঘটলে যাদের সমস্যা হবে কিংবা হবে না তাদেরকে জিজ্ঞাসা করে? তো বেসিক পয়েন্ট হলো এটা। আপনারা জানতে চান, অনেকে, আমি যে আলাপ করছি আমি শিওর অনেকে জানেন না আসলে এলডিসি জিনিসটা কি। এলডিসি যদি আমি অ্যাব্রিভিয়েশন করি, এটা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, মানে স্বল্প উন্নত দেশ, এটা হলো এলডিসি। তো স্বল্প উন্নত দেশ থেকে আমাদেরকে উত্তরণের জন্য, উপরের স্তরে যাওয়ার জন্য একটা প্রস্তাব আছে। এটা আগে সরকার এটা নিয়ে অগ্রসর করেছিল। আমরা আগে ছিলাম অনুন্নত দেশ, সেখান থেকে স্বল্প উন্নত দেশ, সেখান থেকে উন্নত দেশ হবো আমরা। এটা এরপরের স্টেপটা বলা হয় এলডিসি গ্র্যাজুয়েট। আমরা এলডিসি গ্র্যাজুয়েটের দিকে যাচ্ছি আর কি। তো জাতিসংঘের একটা প্রস্তাব হলো যে আগামী বছর 2026 সালের নভেম্বর মাসে আমরা এলডিসি থেকে এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যাব। তারেক রহমান এই ব্যাপারে বলেছেন এই কারণে যে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ আমরা তাই করব। তারা এই সিদ্ধান্তের কথা জাতিসংঘকে জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে এতে সমস্যাটা কোথায়? কেন তারেক রহমান আপত্তিটা করলেন? আপত্তি করেছেন এ কারণে যে যখন আপনি এলডিসি থেকে এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যাবেন, তখন কি হবে? তখন তারা ধরে নেবে আপনি একটা আর অতটা স্বল্পোন্নত নয়, আপনি এখন বেশ উন্নতি করেছেন। যখন উন্নতি করেছেন, স্বল্পোন্নত দেশগুলো কি হয়, যেহেতু তারা স্বল্পোন্নত দেশ, তারা কিন্তু অনেক দেশের অনেক আন্তর্জাতিক ঋণ পায় কম সুদে। আপনার সে কম সুদ আর থাকবে না। আপনি অনেক জায়গায় পণ্য রপ্তানি করার সময় বিনা শুল্কে রপ্তানি করতে পারেন, অথবা অল্প শুল্কে রপ্তানি করতে পারেন। আপনি সেই সুযোগটাও হারাবেন। আবার লাভও আছে। লাভটা কি? লাভটা হলো এই যে আপনার মান মর্যাদা বাড়বে। আপনি পাবলিক কাছে বলতে পারবেন, বিশেষ যেখানে যাবেন বলতে পারবেন আমি আর এলডিসি কোম্পানি, এলডিসি না, মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি না, আমরা এখন এলডিসি গ্র্যাজুয়েট হয়ে গিয়েছি। অতএব আমাদের এখানে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব ভালো, তোমরা আসো, এসে আমাদের এখানে বিনিয়োগ করো, আমাদেরকে ঋণ দাও, সুদ বেশি হোক, আমি ঋণ শোধ করতে পারবো যেহেতু আমার টাকা আছে। এগুলো তো এই লাভের চেয়ে ক্ষতি কি বেশি না লাভ বেশি, এটা নিয়ে আলোচনা চলতে পারে। তারেক রহমান কিন্তু ওই কথাটাই বলেছেন যে এলডিসি থেকে এলডিসি গ্র্যাজুয়েট হলে পর যারা এফেক্টেড হবে তারা কি জানে যে সরকার এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে? তাদের কি বলা হয়েছিল যে এই সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি, তোমাদের কি মতামত? জিজ্ঞাসা তো করা হয়নি। তো সিদ্ধান্তটা কে নিচ্ছে? সরকার নিচ্ছে। তারেক রহমান এই জায়গায় প্রশ্ন করেছেন যে আপনি যে নিচ্ছেন সিদ্ধান্তটা, আপনি কি একটা নির্বাচিত সরকার? আপনাকে কি জনগণ ম্যান্ডেট দিয়েছে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য? আপনি তো একটা অন্তর্বর্তীকালীন সরকার।
আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নতুন একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবেন। তো আপনি কেন এই সমস্ত মৌলিক সিদ্ধান্ত নিচ্ছেন যা নেওয়ার এখতিয়ার আপনার নেই? ঠিক এটাই কিন্তু উনি বলেছেন, একই কথা বলেছেন পোর্টের ব্যাপারে, বন্দরের ব্যাপারে, যে আপনি যে বন্দর আরেকজনকে দিয়ে দিচ্ছেন, আপনি কি কারোর সঙ্গে আলাপ করেছেন অথবা এটা কি দেওয়ার আপনার অধিকার আছে? অধিকার তো নেই। আপনি এইটা আপনি কার কাছে জবাবদিহি করছেন? আপনি তো জবাবদিহি করছেন না। এই জায়গায় কিন্তু উনি বলেছেন যে, ওনার কথা পড়ে শোনায় আপনাকে, এই লেট মি ভেরি ক্লিয়ার, উনি ক্লিয়ার করেছেন যে আমি পরিষ্কারভাবে বলি, এটি ব্যক্তি বিশেষ বা কাউকে আক্রমণ করার বিষয় নয়, এটি প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং সেই নীতিকে রক্ষা করা যে সিদ্ধান্তগুলো ভবিষ্যতে দশক গঠন করবে, সেগুলো এমন সরকারেরই নেওয়া উচিত যারা জনগণের কাছে জবাবদিহি করে। জনগণের কাছে জবাবদিহি কে করে? অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে জবাবদিহিতা করে না। তারা কাউকে কিছু বলে না, তারা স্বাধীন। তো তারা কি এই সমস্ত সিদ্ধান্ত নিতে পারে? পারে না। প্রিয় দর্শক, উনি বলেছেন, কিন্তু আমি ওনার শেষ বক্তব্য, আরেকটা বক্তব্য পরে শেষ করি। উনি বলেছেন কেউ বলছে না যে আমরা এলডিসি থেকে উত্তরণ করব না, ওনার বক্তব্য, বা আমাদের বন্দর সংস্কার করা উচিত নয়। দাবি আরো সহজ এবং মৌলিক, একটি দেশের ভবিষ্যৎ সেই সরকার দ্বারা স্থির হওয়া উচিত নয় যেটি জনগণ নির্বাচন করেনি। একদম বেসিক কথা। কিন্তু আমি এটা আগেও বলেছি, কয়েকদিন আগেও, যে আশিক চৌধুরী সাহেব যে 30 বছর, 22 বছর, 32 বছরের জন্য যে পোর্টটাকে লিজ দিয়ে দিলেন, এই লিজ দেওয়ার তো কোনো এখতিয়ার নাই। কারণ যখন নাকি যদি দেখা যায় যেটা ভালো হয়নি, ওকে তো আমি ধরতে পারবো না। তাকে কি আমি ধরতে পারবো? তাকে আমি ধরতে পারবো না। এই জিনিসটা কিন্তু আপনাকে ভাই মাথায় রাখতে হবে। উনি ঠিক এই কথাটাই কিন্তু বলেছেন। আমি মনে করি যে আমার কেন যেন মনে হচ্ছে যে এই জায়গাটাতে বোধহয় সরকারের সঙ্গে বিএনপির একটা বিরোধ তৈরি হয়েছে, এবং সেই বিরোধটা আমি খুবই লজিক্যাল মনে করি। সরকার যে কাজগুলি করছে, সবার কাছ থেকে সমর্থন পেয়ে পেয়ে এই সরকার এক ধরনের আস্কারা পেয়ে গেছে। তারা যেভাবে চালাচ্ছে, যেভাবে চলছে, এইটা চলার পদ্ধতি না। যেটা তাদের অধিকার নাই সেটা তারা করছে। এবং এটা করছে কেন? তারা, আমি আগেও বলেছিলাম, তারা একটা মিশন নিয়ে এসেছে, তারা সেই মিশন ফুলফিল করছে। এবং তারেক রহমান প্রথমবারের মতো খুব দৃঢ়ভাবে উনি যে প্রতিবাদটা করেছেন, এজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা পলিটিক্যাল পার্টির লিডারদের কাছ থেকে এরকম দেশপ্রেমী আশা করি, এবং আমি আশা করি অন্যান্য যে পার্টিগুলো আছে, যেমন জামাতে ইসলাম আছে, এনসিপি আছে, তারাও এই সমস্ত বিষয়ে সরকারের বিরোধিতা করবে। যে সরকারের যা করার এখতিয়ার নেই তা তারা করতে যাচ্ছে কেন, এগুলো থামানো দরকার। এবং যারা এই পেছনে আছে, যারা কলকাঠি নাড়ছে, তাদেরকেও সামনে নিয়ে আসা দরকার। আপনি অজুহাত দিবেন যে G2G এর চুক্তি ডিসক্লোজ করা যাবে না, এই সমস্ত ফালতু কথা বলে কোনো লাভ নেই রে ভাই। G2G কি? আপনি ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তি করছেন, আপনি কি গভর্নমেন্টের সঙ্গে করছেন নাকি ওখানকার বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে করছেন? আপনি বেসরকারি কোম্পানির সঙ্গে করছেন। তো কোম্পানির সঙ্গে করা চুক্তি G2G হয় কীভাবে? আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আপনি? হাইকোর্ট দেখাবেন না ভাই, প্লিজ। এগুলি ঠিক না। এবং আমি মনে করি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এখন সামনে এগিয়ে। আমি মানে যে প্রশ্নটা আপনাকে শুরুতে যে আলোচনাটা করতে যাচ্ছি, আমাদের এটা আসলে ওইভাবে সাক্ষাৎকার জাতীয় না, আমরা আলাপচারিতার মধ্যেই থাকি। আমি আপনাকে একদিন জানতে চাচ্ছি যে কয়েকদিন ধরে আমি দেখছি যে গত 5 তারিখে ডক্টর ইউনূস স্পষ্ট করে প্রথমবারের মতো ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এরপরেও আমি যত জায়গায় গিয়েছি, বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে, মানুষ রাজনীতির কথা উঠলে প্রথমে জিজ্ঞাসা করে কি যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? এখন সরকারের সর্বোচ্চ ব্যক্তি বলছে নির্বাচনের কথা, মানুষ অবিশ্বাস করছে কেন? ডক্টর ইউনূসের উপর মানুষ আস্থা রাখতে পারছে না কেন? তো আমার দুটো প্রশ্ন এখানে, যে আপনিও কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? অথবা দ্বিতীয় প্রশ্ন যেটা, ডক্টর ইউনূসের উপর সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না কেন? দেখুন, অনেকগুলো কারণ আছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করার। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা
এক ধরনের অপেক্ষা এবং উচ্ছ্বাস আছে। আপনি জানেন মাসুদ কামাল ভাই, বাংলাদেশের মানুষ 17 বছর কোনো রকম কোনো ভোট দিতে পারে নাই। সো এত বছর পরে একটা নির্বাচন হবে, সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা, আমরা কিন্তু সেই আমেজ এখনো লক্ষ্য করছি না। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, এবং ফেব্রুয়ারির প্রথম এক সপ্তাহ, প্রথমে বলেছেন প্রথম দিকে, তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে, দ্বিতীয় মানে মধ্যভাগের মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু মানুষ কিন্তু এই কথাটি বিশ্বাস করছে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন করছে না। করছে না, তার অনেকগুলো কারণ আছে। আপনি জানেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বসছে, ঐক্যমতে পৌঁছবার চেষ্টা করছে। কিন্তু অনেকগুলো ব্যাপারে তারা যেমন একমত হয়েছে, আবার বেশ কিছু ব্যাপারে তাদের মধ্যে অনৈক্য খুব স্পষ্ট। এবং কোন কোন পলিটিক্যাল পার্টি যদি সেই অনৈক্যকে পুঁজি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেখানে খুব একটা অবাক হবার কিছু থাকবে না। আমি আপনাকে আরো খোলাখুলি বলি। ফর এক্সাম্পল, জামাত পিআর পদ্ধতির নির্বাচন চাইছে, এনসিপি এখনো নিবন্ধন পায়নি। কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ঘোষণা করেছেন এনসিপি তার দল, তার দল বলতে তিনি একটি দল তৈরি করতে বলেছেন ছাত্রদের, যার ফলশ্রুতিতে এনসিপি গঠিত হয়েছে। এবং এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘনিষ্ঠতা, সেটা এখন নতুন করে আর বলবার কিছু নাই। কিন্তু এনসিপির নিবন্ধন এখনো হয় নাই। আবার জামাত চাইছে পিআর পদ্ধতি। নির্বাচনটি কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত খুব ঐক্যমতে আসা গেছে এটি বলা যাবে না। আপনি যদি গ্রাউন্ড রিয়ালিটির কথা চিন্তা করেন, মাঠের পরিস্থিতির দিকে তাকান, আপনি দেখবেন এমন একটা দিন যায় না যেদিন কোথাও না কোথাও কেউ না কেউ মবের মাধ্যমে কিংবা কোনো না কোনো ভাবে, মানে পলিটিক্যাল হত্যাকাণ্ড, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ীরা টাকা পয়সার জন্য হত্যাকাণ্ড, কোথাও না কোথাও হচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু স্মুথ হলে একটা নির্বাচন বাংলাদেশে হতে পারে। আমি কখনোই আশা করব না বাংলাদেশের আইন শৃঙ্খলা ইংল্যান্ডের মতো বা ফিনল্যান্ডের মতো বা পশ্চিমের দেশগুলোর মতো হবে। তবে বাংলাদেশের মানদণ্ড অনুযায়ী একটা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন হওয়া উচিত তেমন না। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ঢাকায় মব কিছুটা কমলেও, যদি উনি মব জাস্টিস শব্দটা বলেছেন, এই জাস্টিস শব্দটা নিয়ে আমার ভীষণ আপত্তি আছে, আমি জাস্টিস বলবো না। এই হুম। মবের সহিংসতায় ঢাকা কিছুটা কমলেও ঢাকার আশপাশে এবং দেশের অন্যান্য জায়গায় মব কিন্তু চলমান আছে। সো মানুষের মধ্যে যে একটা ভীতি, একটা আশঙ্কা, এগুলো দূর হচ্ছে না। এবং নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে, তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। আমি আপনাকে আরেকটা বাস্তবতা বলি। ধরুন, জামাত আর এনসিপি কে যদি আমরা একপাশে সরিয়েও রাখি, মোটামুটি 300টা আসনে, প্রতিটি আসনে বিএনপির 5 থেকে 10 জন নেতা আছে যারা নমিনেশন প্রত্যাশী। যেই মুহূর্তে একজনকে নমিনেশন দেয়া হবে, সেই মুহূর্তে 2 জন 3 জন স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে। বাকিরা এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা সেই জায়গা থেকেও আমরা করছি, সেই জায়গা থেকেও তৈরি হতে পারে। তারপরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, এটা নিয়ে কিন্তু দুই রকমের মত আপনি দেখবেন দেশে প্রচলিত আছে। একটা গ্রুপ অফ পিপল বলছে যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না, আওয়ামী লীগ হচ্ছে আহ এমন একটা দল যেটাকে আমরা মাফিয়া বা গ্যাংস্টারের মতন একটা গ্রুপ অফ পিপল, যাদের নির্বাচনে আসা না আসায় আসলে কিছু যায় আসে না। কিন্তু আরেকটা মত হচ্ছে যে না, আওয়ামী লীগ পুরাতন রাজনৈতিক দল, আওয়ামী লীগকে ছাড়া যদি আপনি নির্বাচনে যান, দ্যাট উইল বি দ্য রেপুটেশন অফ 14, 18 অর 2024। 18টা যদি বাদও রাখি, 14 এবং 24-এর ইলেকশনের রিপিটেশন হবে। সো এতগুলো ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট যখন মাঠে ক্রিয়াশীল থাকে, তখন আপনি কিভাবে একটা স্মুথ ইলেকশন আশা করেন? তাহলে প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন আর কি, যে উনি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন, তো এটা কি তাহলে আসলে কথার কথাই থেকে যাবে? আপনি দেখুন, আমি আজকে লক্ষ্য করছিলাম যে অন্তত পক্ষে সরকারের তরফে 4 জন, আমি যদি ভুল না করি, 2 জন উপদেষ্টা এবং 2 জন সরকারের নীতি নির্ধারণী মহলের, তারা বারবার কিরা কসম কেটে বলতেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কোন দল কি বলল, কোন দল নির্বাচনে আসলো বা না আসলো, তাতে কিচ্ছু যায় আসে না। সরকার ফেব্রুয়ারি ঘোষণা করেছে, তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অর্থাৎ
তারা নিজেরাও জানে যে কতটা ভোলেটাইল একটা সিচুয়েশন এখন বাংলাদেশে প্রিভেইল করছে। তারা নিজেরাও কিন্তু খুব একটা কনফিডেন্ট না যে কেমন ইলেকশন, বাট তারা রিপিটেডলি কথাটা বলছে। আপনি মাসুদ ভাই যখন একটা কথা বারংবার বলবেন, তখন ওটা আপনার নিজের প্রতি আস্থাহীনতারই একটা বহিঃপ্রকাশ। না হলে একই কথা আসলে বারবার বলার দরকার নাই। এবং বাংলাদেশ বিশ্বের সম্ভবত অল্প কয়েকটা দেশের একটা, যেখানে নির্বাচন আসলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্মরণকালের সবচেয়ে ভালো, জীবনে এত ভালো ইলেকশন কোনোদিন হয় নাই, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ইলেকশন দেব, এই সব উদ্ভট এবং বাজে কথা নির্বাচনের আগে যুক্ত করা হয়। আরে ভাই, নির্বাচন মানেই তো ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড নিউট্রাল হওয়ার কথা। তো এটাকে আবার এতগুলো বিশেষণ দিতে হয় কেন, আমি তো এটাও বুঝি না। আচ্ছা, আপনি আরেকটা কথা বললেন যে এই এনসিপি কে আপনি বললেন যে এটা ডক্টর ইউনূসের দল। আচ্ছা ঠিক আছে, হতে পারে এনসিপি দল, কিন্তু ইদানিং কি আপনি খেয়াল করছেন যে এনসিপি কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারেও বেশ মানে শুনতে ভালো শোনায় না এ ধরনের শব্দ উচ্চারণ করে কিন্তু ইউনূসের সমালোচনা করছেন, যে ডক্টর ইউনূস ভুল জায়গায় সেজদা দিয়েছেন না কি করেছেন এগুলো বলছেন। তাহলে নিজের দল তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে এই ধরনের কথা বলছে, এটাকেই বা আপনি কিভাবে জাস্টিফাই করবেন? এখানে দুটো বিষয় হতে পারে। যেহেতু শুরু থেকেই এনসিপি কে কিংস পার্টি বলা হচ্ছে, শুরু থেকেই আমি এনসিপি কে রাজার দল বলি। কিংস পার্টির চেয়ে আমার কাছে রাজার দল কথাটা বেশি পছন্দ, তো আমি তাকে রাজার দল বলি। তো তাদের এক ধরনের পারসেপশন ক্রিয়েটের ব্যাপার আছে যে না, আমরা রাজার দল না। এই যে দেখুন, আমরা রাজাকেও সমালোচনা করি, কিন্তু আপনার বা আমার অভিজ্ঞতা কি বলে, টকশোতে যখন আমরা বসি, এনসিপি যিনি রিপ্রেজেন্ট করছেন, তিনি এনসিপি কে যতটা রিপ্রেজেন্ট করেন, গভর্নমেন্টকে তার চেয়ে কোনো অংশে কম রিপ্রেজেন্ট করেন না। সো এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে যেটা রাজার দল, সেটা ডক্টর ইউনূসের কথা থেকে এবং এনসিপির আচরণ থেকে, সেটা ভাঙবার একটা চেষ্টা হয়তো নির্বাচনের আগে তারা করতে চাইছে। এক, অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে রাজার সঙ্গে তাদের এতদিন যে সুখের সংসার ছিল, সেই সংসার সম্ভবত ততটা সুখের এখন আর নাই। কারণ আমরা রাজার উপদেষ্টা, মানে অর্থাৎ পারিষদদের, মন্ত্রী পরিষদ সদস্যদের, অন্যান্য উপদেষ্টাদের বলতে শুনছি যে এনসিপি যাই বলুক না কেন, রাজা যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে বলেছেন, তো নির্বাচনটি ফেব্রুয়ারিতেই হবে। এখনো কিন্তু এনসিপির নিবন্ধন হয় নাই। সুতরাং এনসিপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে ফেব্রুয়ারির আগে, নির্বাচনের আগে, তাদের সমস্ত শর্ত পূরণ করে একটা মানে রেজিস্ট্রেশন পাওয়া। সো এই সকল কিছুর বিবেচনায় রাজার সঙ্গে বনিবনা না হওয়া, তারা প্রথম দিকে যেরকম দাপট এনজয় করেছে, যেরকম যাচ্ছে তাই কথা বলা, যাচ্ছে তাই আচরণ করার এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন তারা সরকার থেকে পেয়েছে। না হলে তো উপদেষ্টাদের পিএসরা কোটি কোটি টাকা বানাতে পারতো না। না হলে তো উপদেষ্টাদের পিতারা এলাকায় এলাকায় মব রাজত্ব কায়েম করতে পারতো না। এবং দেখেন আপনি, এই মব রাজত্ব কায়েমের কথা গণমাধ্যমে আসার পরেও এখন পর্যন্ত আমি দোষী নির্দোষ সরিয়ে রাখি, একটা ন্যূনতম ইনভেস্টিগেশনও হয় নাই। তো আপনি আমাকে বলেন, মানে এই দল রাজার দল না হলে আর কি, তারা এখন যেই পারসেপশনই ক্রিয়েট করার চেষ্টা করুক না কেন। সো এই দলটি হয়তো এখন প্রথম দিকে যেরকম প্যাম্পারিং পেয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী যেটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, সেই সেনাবাহিনীকে তারা কোন ভাষায় অ্যাটাক করেছে আপনার নিশ্চয়ই মনে আছে। সেনাবাহিনীর আহ একজন মেজরের ফ্যামিলি সম্পর্কে যেই ধরনের বাজে কথাবার্তা তারা ফেসবুকে দিয়েছে, এটা কোথাও হয় না মাসুদ কামাল ভাই, পৃথিবীর কোথাও হয় না। সেনাবাহিনী প্রতিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এটাকে যখন আপনি কটাক্ষ করবেন, এটাকে যখন আপনি হেয় করবেন, তখন আপনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলে দেবেন। জি, আরেকটা প্রসঙ্গ, এটা খুব রিসেন্টলি হয়েছে। আমি মানে এটা আলোচনা হচ্ছে, আমি সম্ভবত এটি আমাদের শেষ প্রশ্ন। সেটা হলো যে বিভিন্ন দূতাবাস থেকে একটা মানে মৌখিকভাবে নির্দেশ গিয়েছে যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে হবে, কিন্তু এই ব্যাপারে কোনো প্রজ্ঞাপন হয়নি, মৌখিক নির্দেশ গিয়েছে এবং এটা অনেক জায়গায় পালন করা হচ্ছে। তো আবার এটা দেখলাম যে আমাদের দেশীয় রাজনীতিবিদরাও এটাকে একভাবে সাপোর্ট দিচ্ছেন,
আপনি যে দলের সঙ্গে যুক্ত সেই দলের একজন নেতা বলেছেন যে তারা বোধহয় নো পোর্ট্রেট নীতিতে অগ্রসর হচ্ছে। তো এখন যেটাই হোক, কোশ্চেনটা হলো কি যে এই জিনিসটা যদি হয়ে থাকে, এর তো কোনো প্রজ্ঞাপন দেখলাম না, সরকারি কোনো নির্দেশনা দেখলাম না। এটা কি মৌখিকভাবে হয়, অথবা এভাবে কি হওয়া উচিত? রাষ্ট্রপতি কি ব্যক্তিটা ইম্পর্টেন্ট না চেয়ারটা ইম্পর্টেন্ট? এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক জায়গায় আলোচনা হচ্ছে। এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখুন, গত এক বছরে রাষ্ট্রটাকে ঐক্যবদ্ধ রাখা, মানুষকে ঐক্যবদ্ধ করা, 15 বছর যে বিভাজনের চাষ হয়েছে সেটাকে বন্ধ করা, ল অ্যান্ড অর্ডারকে স্থিতিশীল করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এই দিকে মনোযোগ না দিয়ে সরকার আরো অন্যান্য অনেক নিটিগিটি ছোট ছোট ব্যাপারের দিকে মনোযোগ দিয়েছে। ধরুন, এই যে এই রাষ্ট্রপতির পোর্ট্রেটের ব্যাপারটাই ধরুন, এই পোর্ট্রেটটি সরানো কেন হলো আমরা কেউ জানি না। আপনি জানেন না, আমি জানি না, রাজনৈতিক দলগুলো জানে কিনা আমি জানি না। সো এই যে কেউ না জানলো, চুপে চুপে একটা মৌখিক নির্দেশ দেয়া হলো, এটার অর্থটা কি? যদি নো পোর্ট্রেট নীতি নিয়ে থাকে তাহলে সেটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের জানাক, তাহলে কারো পোর্ট্রেট থাকবে না, ওয়েল এনাফ। আর কোন পলিটিক্যাল পার্টি যদি সেটাকে সাপোর্ট করে, তাহলে আমি আশা করব সেই পলিটিক্যাল পার্টিও যখন ভবিষ্যতে ক্ষমতায় যদি যায়, তাহলে তারাও নো পোর্ট্রেট নীতি নেবে। ডেফিনেটলি আমরা সেটা আশা করব। সো আমরা না এখন পিসমিল বেসিসে কাজ করছি, মানে যেটা সামনে আসছে ওটা নিয়ে কাজ করছি। কিন্তু আমাদের আসল যে কাজগুলো, এই সরকারের যে গুরু দায়িত্বটা ছিল 5ই অগস্ট 2024 সাল থেকে আজকে 25 সালের অগস্ট মাস অলমোস্ট শেষ হতে যাচ্ছে, এখন পর্যন্ত সেই আসল জায়গাগুলোতে আমরা হাত দিতে দেখলাম না। রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত, তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো, যদি মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো, যদি একজন ভালো উপদেষ্টাকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেয়া হতো, যদি নির্বাচন সামনে রেখে কিভাবে তারা রোডম্যাপ তৈরি করবে সেটা নিয়ে মানুষের সামনে একটা ক্লিয়ার পিকচার দিত, যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আহ ঐক্যমতের ব্যাপারে আরেকটু জোর দিত এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যাপারে একটা ফয়সালা করতে পারতো, তাহলে আমার মনে হয় যে দেশটা আরেকটু বোধহয় রাইট ট্র্যাকে যেত। আপনি যদি সাধারণ মানুষের দিকে কান পাতেন, যারা কোনো পলিটিক্স করে না, তারা কিন্তু ভীত এবং তারা বলে দ্রুত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, সেই গভর্নমেন্ট যেমনই হোক ইজ বেটার দ্যান অ্যান আনইলেক্টেড গভর্নমেন্ট। আমরা তো দেখলাম রাজনৈতিক নেতাদের শাসনও 53 বছর দেখলাম, আবার আমরা অরাজনৈতিক বিশ্ববিখ্যাত অতি উচ্চ শিক্ষিত মানুষের শাসনও এই এক বছরে দেখলাম। সো মানুষ তো তার কম্পেয়ার নিজেরা নিজেদেরটা করতে পারে। জি, অনেক ধন্যবাদ। একটা মিটিং হলো উত্তরায়, ঢাকা 18 সংসদীয় এলাকায়। এটা একটা ঝটিকা মিছিল হয়েছিল। এই মিছিলে, ছোট মিছিল, খুব বড় না, অল্প সময়ের জন্য এসেছিল, চলে গেছে। মিছিলের স্লোগানগুলি কী ছিল সেটাও একটু বলি। স্লোগানে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারপরে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল। এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আমরা আজকে কি দেখলাম? আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম। একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে কয়েকজন লোক, কয়েকজন ছাত্র, তারা একটা ব্যানার নিয়ে মিছিল করেছে। সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা, আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল। সবার হাতে ছোটো ছোটো লাঠি ছিল, এরকম একটা ব্যানার ছিল। আমি এটার একাধিক ভিডিও দেখলাম, ছবি দেখলাম, আপনারা ছবিটা দেখতে পারেন। সেই ছবিতে আমি দেখলাম মোট এই 9 জন কি 10 জন লোক ছিল উপস্থিত। 9 জন কি 10 জন লোকের নিয়ে একটা মিছিল, প্রতীকী মিছিল। তারা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তনটা। দেখুন, এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে, অগাস্টে, জুলাই অগাস্টে, আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন, তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা। এখানেই মুগ্ধ মারা গিয়েছিলেন। তো সেই উত্তাল যে অভিযানটা ছিল, উত্তাল যে মিছিলটা ছিল, সেই মিছিলে কারা ছিল?
তারা এখন কোথায় গেল? তো তারা কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না? তারা কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের বিরোধিতা করতে চান না? বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার। যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন, এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মেটাতে পারছেন? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষের প্রত্যাশাটা কী ছিল? সরকারে কে হবে, কে উপদেষ্টা হবে, কে উপদেষ্টার বিশেষ সহকারী হবে, কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে, কাকে দিয়ে, এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না। মানুষের প্রত্যাশা ছিল জীবনযাপন যেন সহজ হয়, উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন, দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে। ওনারা এইগুলো চেয়েছেন। কয়টা পেয়েছেন? এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে? আগে কারা লুটপাট করত, সেই লুটপাট কি বন্ধ হয়েছে? এখন কি লুটপাট হচ্ছে না? একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের, সেই ছেলে এখন 1.5-2 কোটি টাকা দামের গাড়ি চালায়, বিশাল অফিসে বসে। মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে? এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই প্রতীকী লাঠি মিছিলের পেছনে এই উদ্যোক্তা 9 জন ছাড়া আর কেউ ছিল না। আমরা কদিন আগে কিন্তু একই জিনিস দেখেছিলাম, যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল, সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে কিন্তু দেখা গেছে যে 50-60 জনের বেশি লোক ছিল না সামনে, এবং তার মধ্যে অর্ধেকের বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পার্সন এবং রিপোর্টার। তাহলে বেলুন কি ফুটে গেল, চুপসে গেল? দেখুন, এরপর আমি আরেকটা প্রসঙ্গ তুলব সরকারের ভূমিকা নিয়ে। আজকে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি গিয়েছিলেন এই রাজধানীর উত্তরাঞ্চলের 3টি থানা পরিদর্শনে। কোন 3টা থানা? বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ, এই 3টা থানা পরিদর্শন করেছেন। এবং এই পরিদর্শন করতে যেয়ে উনি সেখানকার পুলিশকে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানে আওয়ামী লীগের যদি এমনি ঝটিকা মিছিল হয়, এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে, তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই হুমকিটা কিন্তু উনি দিয়েছেন। এবং উনি সাংবাদিকদের স্পষ্টভাবে বলেছেন যে পুলিশ ইতিমধ্যে 2 জনকে ধরেছে, আওয়ামী লীগের কার্যক্রম ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, একটা কথা আমি বলি, এই যে পুলিশকে উনি সক্রিয় হতে বললেন আওয়ামী লীগের এই ধরনের মিছিলের ব্যাপারে, ঝটিকা মিছিলকে কন্ট্রোল করার জন্য, ঝটিকা মিছিল করতে না দেওয়ার জন্য, তার মানে উনি পুলিশকে নির্দেশ দিলেন এই সমস্ত মিছিল করতে দেওয়া হবে না এবং করতে যেন পুলিশ না দেয়। তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই, এই ধরনের নির্দেশ আপনি দিলেন কোন আইনে? মানে পুলিশ যদি জিজ্ঞাসা করতো আপনাকে, স্যার আপনি যে আদেশটা দিলেন, এই আদেশটা আমি কোন আইনের বলে আমি করবো কাজটা? মানে আওয়ামী লীগ যদি মিছিল করতে চায় অথবা যদি মিছিল করে, তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে? আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিলকে নিষিদ্ধ করতে পারেন? এই প্রশ্নটা আমিও করতে চাই। দেখুন, ছাত্রলীগের মিছিল যদি কেউ করতে চায়, আপনি এটা বন্ধ করতে পারেন, আইন আছে। আইনটা কি? যে ছাত্রলীগ বাংলাদেশের আইনে একটি নিষিদ্ধ সংগঠন। কোনো সংগঠনকে যদি নিষিদ্ধ করা হয়, তারা অবশ্যই কোনো মিছিল করতে পারবে না, তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না, যেমনটি হিজবুত তাহরিরও পারে না। এটা যে নিয়তি না, নিয়তি কেন? এই হিজবুত তাহরিরকে কিন্তু আওয়ামী লীগরা নিষিদ্ধ করেছে, এখন তারাও নিষিদ্ধ হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে, নিয়তি এটা। তো যা হোক, ছাত্রলীগ যদি কোনো মিছিল করে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে, তার ব্যাপারে যদি পুলিশ ব্যবস্থা নেয়, এটা আইনের মধ্যে পড়বে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই সরকার নিষিদ্ধ করেনি। যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা, মানে মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা যদি বলে তার পুলিশকে যে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না,
এখন যদি ওই পুলিশ তাকে প্রশ্ন করে, স্যার আপনি যে কথাটা বললেন এটা কি আইনি নির্দেশ থেকে বেআইনি আদেশ? কেন আমি আইনি এবং বেআইনির এই কথাটা তুললাম? আপনাদের একটু পিছনে নেব, আমি খুব বেশি দিন পিছনে না, এই সরকার দায়িত্বে আসার পরেই গত সেপ্টেম্বরে সম্ভবত সেপ্টেম্বরের দিকে উনি র্যাবের একটা মিটিংয়ে গিয়েছিলেন, যে সেখানে উনি বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছিলেন যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাদেরকে কোনো বেআইনি আদেশ করে আপনি সেটা মানবেন না, উনি বলেছিলেন। তাহলে এই আদেশটাকে আইনি আদেশ। উনি যেটা বললেন যে পুলিশকে আওয়ামী লীগকে মিছিল করতে দেবেন না, এটা কি কোনো আইনি আদেশ? কোন আইন বলেন তো আপনি আমাকে? একটা বৈধ রাজনৈতিক দল সে মিছিল করবে, তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা তার সাংবিধানিক অধিকার। আপনি এটাকে কোন আইনের বলে করতে দেবেন না? এবং আপনার এই বেআইনি আদেশ যদি পুলিশ অমান্য করে, তাহলে তো আপনি বলেছেন যদি আমি কোনো বেআইনি আদেশ দিই সেটা মানার দরকার নাই, এটাও তো পুলিশ তাহলে মানবে না। এখন আপনি বলবেন না আমি বলেছি মানতে হবে, কী কারণে মানতে হবে ভাই? এটা তো বেআইনি আদেশ। আবার দেখেন উনি ওই র্যাবকে ওইবার তখন বলেছিলেন যে র্যাব সম্পর্কে বলেছিলেন যে সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয় তখন থেকে র্যাব গুম খুন সহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে। এটা খুব দুর্দান্ত ভালো কথা, সঠিক কথা, যে কোনো এই ধরনের শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে তারা কিন্তু ওই ব্যবহৃত হতে হতে তারা নানা ধরনের অপকর্মে জড়িয়ে যায়। তাহলে এখানে আওয়ামী লীগকে ঝটিকা মিছিল করতে দেব না, একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাকে আমি মিছিল করতে দেব না, এটা বলার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা কি পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন না? তাহলে অনৈতিক কাজটা তো উনিই শুরু করতেছেন। দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না, আওয়ামী লীগের মিছিল করতে দেওয়া উচিত কি উচিত না, আওয়ামী লীগ রাজনীতি দেশে করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের লোকদেরকে আমরা কতটুকু ঘৃণা করব, এই সবগুলি নিয়ে কিন্তু আলোচনা চলতে পারে। আমি এই আলোচনাতে কোনো আপত্তি দেখি না, কিন্তু আমার কথা হলো যে আপনি ততটুকুই করতে পারবেন, একটা পুলিশ ততটুকুই আওয়ামী লীগের প্রতি আচরণ করতে পারবে যতটুকু তাকে আইন কভার করে। পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, তারা তো বেআইনি কাজ তাদের করা উচিত হবে না। এখন যদি খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলে তাকে বেআইনি কাজ করতে, তাহলে সে কী করবে? এখন আইন তো সরকারই তৈরি করে, তো আপনারা একটা আইন তৈরি করে নেন, আমার কোনো আপত্তি নাই, যদি পারেন একটা আইন তৈরি করে নেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, করেন না ভাই, আমার কোনো আপত্তি নেই, একটা আইন তৈরি করেন এবং সে আইন তৈরি করে আপনি বলেন যে এই আইন যে না মানবে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। তাহলে একটা এটা হবে একটা আইনি নির্দেশ। কিন্তু আপনি তো বেআইনি নির্দেশ দিচ্ছেন, যেটা আইনে নাই আপনি সেই নির্দেশ দিচ্ছেন। জাহাঙ্গীর সাহেব আপনাকে তো আইনটা একটু বুঝতে হবে ভাই, আইনটা পড়েন। আপনার নির্দেশটা কি আইনি নির্দেশ হলো? ঠিক এই জায়গাটা মাথায় রাখতে হবে, সরকারকে মাথায় রাখতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে কেন ছাত্রদের ওই প্রতীকী লাঠি মিছিলে মাত্র 9 জন লোক থাকে, সরকারকে বুঝতে হবে। এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ সরকার বোঝে নাই যে কেন। এই যে আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, যখন মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা, পোষ্যদের কোটা বাতিল হলো, তখন তার কিছুদিন আগে আমি দেখেছিলাম এই শাহবাগে মুক্তিযুদ্ধের প্রজন্ম লীগ নামে কি একটা প্রতিষ্ঠান ছিল, এরা একটা মিছিল করছিল কোটার পক্ষে, সেখানে লোক ছিল 20-22 জন। তো সরকার কিন্তু 20-22 জনের পক্ষে গেছিল। ফলটা কি হয়েছে সরকার নিশ্চিত টের পেয়েছেন, সরকারের পতন হয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠের পক্ষে আপনাকে থাকতে হবে। আপনারা যাদের পক্ষে এখন আছেন ওখানে মাত্র 9 জন থাকে, আর তাদের যে মূল দল, তাদের যে মূল অনুষ্ঠান, একটা আয়োজন করা অনুষ্ঠান, অনেক দিনের ঘোষিত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সাংবাদিক সহ থাকে 60 জন। আপনাদের বুঝতে হবে পায়ের নিচের মাটি এখন ধীরে ধীরে সরে যাচ্ছে, এটাও বুঝতে হবে কেন সরে যাচ্ছে। আপনারা মানুষের প্রত্যাশা মেটালে এগুলি কোনো ইস্যুই হতো না, তোর পুলিশকে আরও অর্ডার দিতে হতো না, মানুষই এদেরকে প্রতিহত করত। কিন্তু সেটা আপনার মানুষের
তার অবস্থানটা কি সেটা প্রকাশ করছে না কৌশলগত কারণে, অথবা কেউ জানে না। বিএনপির বিষয়টা পরিষ্কার, বিএনপির বিগত দিনের, কিন্তু তারপরও হিসাবগুলো কি গত 15 বছরে সব এলোমেলো হয়ে গেছে। আবার এলোমেলো হয়েছে 5ই আগস্টের পট পরিবর্তনের ফলে। ফলে বিএনপির সাধারণ পর্যায়ের নেতাকর্মীরা, তাদের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে। তারা হয় বেশি বিএনপি হয়েছে, নতুবা তারা মাঝামাঝি বিএনপি, অথবা তারা ভিন্ন চিন্তা করছে। জামাতের কিন্তু এই দিক দিয়ে প্লাস পয়েন্ট। জামাতের ভোট বেড়েছে, কিন্তু ক্যাডার ভিত্তিক দল, তার কর্মী নেতার সংখ্যা হয়তো বাড়ছে, জনসমর্থনটা বাড়লো কিনা। কারণ এবার কিন্তু মূলত নির্ভর করবে প্রায় 50%, 40 to 50% ভোট, যেই ভোট জামাত এবং বিএনপি নিয়ন্ত্রণে নেই। কিরকম সেটা হচ্ছে আওয়ামী লীগের বিশাল একটা ভোট ব্যাংক, 25-30 হইতে পারে। যদি আপনি কমানো 20 থেকে 25, আর পাবলিকেরও তো বিশাল, যদি 20 ধরেন তাহলে 45% তো এমনিতেই হয়। 20-এর সাথে যদি আপনি 25 যোগ করেন তাহলে হয়ে যাচ্ছে 45%। তার মানে প্রায় ধরেন 50-50% কিন্তু ভোট বিএনপি জামাতের নাগালের বাইরে। এই ভোট আপনাকে টানতে হবে। আপনি কিভাবে টানবেন? কম্পিটিশনটা, অস্থিরতাটা কিন্তু এখানেই। নানা রকম ফিল্ড লেভেল থেকে কিন্তু খবর আসছে এবং প্রতিনিয়ত কিন্তু পাল্টে যাচ্ছে। যেমন বিএনপি 237 আসন ঘোষণা করছে, করে কি সে কি নির্ভর? না, সে নির্ভর না। সে দেখছে যে না, এর মধ্যে সিলেকশন 30-40-50টা ঠিক হয়নি। আচ্ছা, ঠিক যদি না হয় তাহলে ঠিক আছে, যা দিলাম, মানে যেহেতু আওয়ামী লীগ নেই, জোয়ারে পাশ করে যাবে বিএনপি, এমনটা কি? মোটেও না। সুতরাং চাপে পড়ে গেছে বিএনপি, চাপে পড়ছে জামাত যদি আওয়ামী লীগ এবং সাধারণ ভোটার যদি টানতে না পারে, তার ভোট, নিজস্ব ভোট ব্যাংক হয়তো বাড়ছে কিছুটা, কিন্তু এমন বাড়ে নাই যেটা দিয়ে সে পাশ করে ফেলবে। তার আওয়ামী লীগ সমর্থক ভোট লাগবে, সাধারণ পাবলিকের ভোট লাগবে। সাধারণ পাবলিকের ভোট আর আওয়ামী লীগের ভোটের রেশিও মোটামুটি কাছাকাছি। আমার যেটা আমি বুঝি আর কি, আমি তো আর এটা নিয়ে জরিপ করিনি, কিন্তু একটা হিসাব তো আছে অতীতের নির্বাচনের আলোকে। তো এখন জামাতকেও অ্যাচিভ করতে হবে। সে কি আওয়ামী লীগের অন্দরমহলে ঢুকতে পারবে? সম্ভাবনা কম। আওয়ামী লীগ তো ভোট কেন্দ্রেই আসবে না, আর যাও বা আসবে তারা পিঠ বাঁচাতে আসবে, দেখাবে যে ভাই আমি তো এই বর্তমান সিস্টেমের সমর্থক। সেই হিসেবে তারা দেখাতে আসবে, তারা সাজবে, কোথাও সাজবে বিএনপি, কোথাও সাজবে জামাত। কিন্তু এইটা যে কোন দিকে যাবে, তার মনে করেন যদি 5% to 10% আসে, বিশাল প্রভাব পড়বে বিএনপি এবং জামাতের ভোটের হিসাব নিকাশে। সাধারণ পাবলিক হয়তো এইবার প্রধান নিয়ামক শক্তি হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ যেহেতু নাই, সাধারণ পাবলিক তাদের মন জয় করতে পারবে কে? বিএনপি নাকি জামাত? সেই হিসাব নিকাশ বাকি আছে। সেই কারণে ডেভিড বার্গম্যান একটা লেখা দেখলাম যে লিখছেন তিনি, বিএনপি এবং জামাতের পার্থক্য কম, ভোটের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। ওই যে আওয়ামী লীগ সমর্থক এবং সাধারণ পাবলিক, এটা অনিশ্চিত। এই সংখ্যাটা 40 থেকে 50 ভাগ। সুতরাং এইবারের নির্বাচনটা বাংলাদেশের অতীতের সমস্ত নির্বাচন থেকে একটা ভিন্ন প্রেক্ষাপট। এখন অতীতের মানে মাঠ জরিপ দিয়ে আপনি আর এই নির্বাচনটা করতে পারবেন না, ধরা খাবেন। কারণ কিন্তু অনেক ধন সম্পত্তির মালিক। তো ছেলেরা কেউ মদ খেতে চায়, কেউ অন্যায় কাজ করতে চায়, কিন্তু বাবার ভয়ে পারে না। যখন সেই যাকে বলা হয় বাপ মারা যায়, প্রথমে তো ছেলেরা চাবি নিয়ে মারামারি করে,
এরপরে সিন্ধুক লুট করে তারা মদ খাবে, গাঁজা খাবে, অপকর্ম করে পিতার যে সহায় সম্পত্তি মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। তো এভাবে রাজনীতিতেও যখন খুব কঠিন শাসন চলে, অনেস্টি, তারপরে ডিগনিটি, যাকে বলে সুনাম সুখ্যাতি, যখনই কোনো রাজার এই অবস্থা হয় তার মৃত্যুর পরে মুহূর্তের মধ্যে সেটা ধসে পড়ে। যেমন ধরেন আওরঙ্গজেব ৫৩ বছর বা ৪৯ বছর তিনি শাসন করেছেন, সততা, ন্যায়পরায়ণতা সব কিছুর দিয়ে তিনি মানে শ্রেষ্ঠতম মুঘল সম্রাট, সব দিক থেকে শ্রেষ্ঠ। কিন্তু তার উত্তরাধিকারী ছিল না এবং তার সন্তানেরা এই যে তার যে কঠিন অনুশাসনের কারণে বেশিরভাগ সন্তানের বেশিরভাগ সময় জেলে ছিল। তিনি বন্দি করে রাখতেন তাদেরকে গোয়ালিয়র দুর্গে। তার মৃত্যুর পরে এই পুরো রাজ্যে শুরু হলো অনাথ সৃষ্টি। একইভাবে শশাঙ্ক খুব শক্ত হাতে তার রাজ্যটাকে তিনি চালিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। জিয়াউর রহমানের ক্ষেত্রে তদ্রুপ। তো জিয়া রহমানের সময়টাতে কেউ অন্যায় করবে, দুর্নীতি করবে, তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী, তার শালা সম্বন্ধী, এগুলো কল্পনাই করা যেত না। কোথায় সাইদ ইস্কান্দার? সাইদ ইস্কান্দারের কোনো নামগন্ধ ছিল? পাছা লাল করে ফেলতো জিয়াউর রহমান সাহেব যদি সাইদ ইস্কান্দারকে পেতেন। সাইদ ইস্কান্দারের যে যাকে বলা হয় বদনামগুলো হয়েছে পরবর্তীতে বেগম জিয়ার শাসন আমলে, এটা জিয়াউর রহমান সাহেবের জমানাতে সাইদ ইস্কান্দার নামে যে জিয়াউর রহমানের একজন শ্যালক আছেন, এ কথাই থেকে বলতে সাহস পেত না। এইরকম ছিল তার শাসন। তো সেই শাসনের পরে যখন সত্তার সাহেব আসছেন, একেবারে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে সামরিক শাসন চলে আসলো। তো আবার শেখ হাসিনার জামানাতে ১৫টা বছর ধরে সমস্ত মাল মশলা শেখ হাসিনা খেয়েছেন বা তার লোকজন খেয়েছেন। কিন্তু ব্যক্তিগতভাবে শেখ হাসিনার কঠোরতা ছিল, ভীষণ রকম কঠোরতা ছিল। তার সামনে গিয়ে জয় জোরে একটা কথা বলবে, পুতুল একটা জোরে কথা বলবে, ববি একটা কথা বলবে, শেখ হেলাল, শেখ সেলিম বা আবুল হাসনাত আবদুল্লাহ ও তাদের যত মাতব্বরি, সেটা হলো গণভবনের বাইরে। গণভবনের ভিতরে প্রশব্দ করার মতো অবস্থা কারোর ছিল না। এটা হলো রিয়ালিটি। আর অন্যদিকে সে যেভাবে বিএনপিকে স্ক্রু দিয়ে টাইট দিয়ে রেখেছে, তো সেক্ষেত্রে বিএনপির মধ্যে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা জামাতের মধ্যে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তারা জীবন নিয়েই তাদের টানাটানি। কিসের দুর্নীতি, কিসের মদ খাওয়া, কিসের গাঁজা খাওয়া, কিসের চাঁদাবাজি করা, জান নিয়ে টানাটানি। শেখ হাসিনা সবার জীবন তামা তামা করে ছেড়ে দিয়েছেন। ফলে কি হলো, শেখ হাসিনার পতনের পরে এই লোকগুলো একেবারে সব রাস্তায় নেমে উইদিন ১৫ দিন, যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ১৫ বছর পরীক্ষার মধ্যে রেখেছেন, আল্লাহকে তারা ১৫টা দিন সময় দেয়নি। এর মধ্যে তারা সব অপকর্ম করে আজকের এই অবস্থায় বিএনপিকে নিয়ে এসেছে। এখন বিএনপির যে সমস্যা, সেটা হল ইমেজ সংকট। তার দলের মধ্যে ইমেজওয়ালা কোনো লোক নেই। একজন লোক বলা যাবে না এর পা থেকে নখ পর্যন্ত অনেস্টি রয়েছে। ২ নম্বর হলো যে কমান্ড রয়েছে দলের উপর, এর কথায় সবাই ভয়ে থরথর করে কাঁপে। এরকম কমান্ডওয়ালা বিএনপির মধ্যে কোনো নেতা নেই। বরং বিএনপির এখন যে নেতারা আছেন, তারা যদি বিএনপির কোনো বড় কোনো সমাবেশে যান, সেখানে যে ধাক্কাধাক্কি, মারামারি, কাটাকাটি হবে, এতে তারা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির বড় বড় নেতাদের ক্ষেত্রে। এগুলো একটা সমস্যা। ২ নম্বর হলো যে বিএনপি যেমন তারেক জিয়া আছেন, বেগম জিয়া আছেন, কিংবা জিয়াউর রহমান সাহেব ছিলেন, তাদের সবারই একটা মান, সম্মান, মর্যাদা সেই গত ১ মাস আগেও যেভাবে ছিল, এখন এটা রাজনীতির কূটচালে পড়ে তাদেরকে নিয়ে যে অশ্লীলতা শুরু হয়েছে, যে সকল অশ্রাব্য গালাগাল দেওয়া শুরু হচ্ছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অপমান করা, তার ছবির উপরে সেই লাফালাফি করা, পা দিয়ে জুতো দিয়ে পাড়ানো, এই জিনিসগুলো বাংলাদেশে আসলে অন্ততপক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এটা কল্পনাই করা যায় না। এর কারণ হলো তার অনেস্টি, তার সততা, তার ফ্রেন্ডলি, মানে উনি একটা মানে ইভেন বঙ্গবন্ধুর যে ব্যর্থতা, সেটা হলো তার দুটো পার্ট। একটা হলো তার নেতা হিসেবে তার যে শ্রেষ্ঠত্ব, এটা আলাদা, আর রাষ্ট্রনায়ক হিসেবে তার অনেক ব্যর্থতা রয়েছে। তো সেই ব্যর্থতার কারণে বঙ্গবন্ধুর জীবদ্দশাই তাকে নিয়ে কথাবার্তা হতো।
কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে এই কথা কেউ কিন্তু বলতে পারবে না যে তিনি কখনো মদ্যপান করেছেন, দুর্নীতি করেছেন, দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন বা দেশের ক্ষতি করেছেন। আপাদমস্তক একজন যাকে বলা হয় স্বল্প আয়ু পাওয়া একজন মহান রাষ্ট্রনায়ক এবং শ্রেষ্ঠতর বাঙালি। সেই মানুষটিকে এখন রাজনৈতিক যারা বিএনপিকে ছোট করতে চায় তারা জিয়াউর রহমান সাহেবকে অপমান করছেন। এই যে একটা বিকৃত রুচি শুরু হয়েছে, এটা হানাহানি রাজনীতি এবং যাকে বলা হয় বিএনপির যদি ন্যূনতম শক্তি থাকে, সামর্থ্য থাকে, বিএনপি এটা মেনে নেবে না। তারেক রহমান সাহেবকে গালাগাল দেওয়া হচ্ছে, বেগম জিয়াকে নিয়ে যদি কটূক্তি করা হয়, জিয়াউর রহমান সাহেবকে নিয়ে অপমান করা হচ্ছে, এটার প্রতিশোধ বিএনপি নেবেই, টুডে অর টুমরো। তাহলে কি হলো? তো বিএনপি প্রথমে গালাগালি করবে ওদের মতো করে, তারপরে যে সমস্ত লোকজন বিএনপির নেতাদেরকে অপমান করছে তাদের নেতাদেরকে বিএনপি গালাগাল করবে, বিএনপির নেতাকর্মীরা গালাগাল করবে এবং আরও অশ্লীল ভাষায়। তারপরে একটা সময় মারামারি করবে। তো মারামারি যদি করা হয় সেটা তো বিএনপির সাথে তারা পারবে না, কোনো রাজনৈতিক দলই পারবে না, একমাত্র আওয়ামী লীগ ছাড়া বিএনপির সাথে মারামারি করার মতো শক্তি কারোর নেই। ফলে কি হচ্ছে দেখেন, একটা গৃহযুদ্ধের দিকে, অরাজকতার দিকে দেশটা ধাবিত হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থা, এই অবস্থায় এখন বিএনপি রাজনীতির ময়দানে একা, সম্পূর্ণ একা। এবং গত কয়েক মাসে বিএনপির বিরুদ্ধে যে চক্রান্ত, সেই চক্রান্তর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র রয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রয়েছে, মোসাদ রয়েছে, বাংলাদেশে যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আছে, সে সকল গোয়েন্দা সংস্থার এজেন্ট আছে, টাকা আছে। আওয়ামী লীগ এই চক্রান্তের সঙ্গে আছে। আওয়ামী লীগের যে সকল ব্যবসায়ী রয়েছে তারা এই বিএনপিকে, যাকে বলা হয় নিঃসঙ্গ, বিএনপিকে একাকী করার জন্য পর্যাপ্ত বিনিয়োগ তারা করছে, এতে কোনো সন্দেহ নেই। ফলে কি হচ্ছে, তারেক রহমান সাহেবকে নিয়ে যে অশ্লীল স্লোগান হচ্ছে মাঠে ময়দানে, এবং সেই যে জুলাই বিপ্লবের মতো করে, আজকে আমি যখন ভিডিওটা করছি তখন দেখা গেল যে অনেক স্কুল কলেজের ছেলেরা মেয়েরা কিন্তু পরিমাণ অল্প, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। এটা পরিকল্পিত, বিএনপিকে একা করার, বিএনপিকে নিঃসঙ্গ করার এবং বিএনপিকে যাকে বলা হয় জনবিচ্ছিন্ন করার, ঘৃণিত একটি দলে পরিণত করার একটা মাস্টার প্ল্যান কিন্তু বাস্তবায়িত হয়ে যাচ্ছে। এবং এই বাস্তবায়নের প্রাথমিক যে শুরুটা, এটা হয়েছিল ধরুন এই আজ থেকে 9-10 মাস আগে, যখন বিএনপি তাদের যে লেভেল, সেই লেভেলের নিচে নেমে অনেকের সঙ্গে, অনেক ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। এখন বিএনপি আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা করেছে, আর আওয়ামী লীগের প্রতিযোগিতাকে মোকাবেলা করার জন্য তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল জামাত। তো জামাত যে কোনো কারণে হোক বাংলাদেশের একটি বৃহত্তম দল, 3 নম্বর হতে পারে, 4 নম্বর হতে পারে, অর্থাৎ জাতীয় পার্টি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, মূলত এই 4টি মেজর দল বাংলাদেশে আছে। তো সেখানে জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ গ্রুপ করেছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল। কিন্তু ছোট ছোট রাজনৈতিক দল হলেও আওয়ামী লীগের জোটে যারা ছিলেন সেখানে রাজনৈতিক নেতৃত্বের জায়গাতে এক একটা মানে মহিরুহু, যেমন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মঈনুদ্দিন খান বাদল, তো ওনাদের মতো মানুষ আওয়ামী লীগের সঙ্গে ছিল। এদের রাজনৈতিক দল লাগে না। কিন্তু সেই তুলনায় যাকে বলা হয় বিএনপি, যাদেরকে বন্ধু হিসেবে নিচ্ছে, তাদের ওই ইমেজটা নেই। তারা একেবারে তরুণ, বয়সও অল্প, রাজনীতিতেও একেবারে নবীন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এদের বেশিরভাগই হলো ডিজিএফআইয়ের তৈরি করা ডবল এজেন্ট। মানে তারা রয়ের কাছ থেকে পয়সা নেয়, মোসাদের কাছ থেকে পয়সা নেয়, তারপরে তারা ডিজিএফআই থেকে পয়সা নেয়, এনএসআই থেকে পয়সা নেয়, আওয়ামী লীগের কাছ থেকে পয়সা নিয়ে তারা বিএনপির ঘরের খবরে, মানে ঘরের মধ্যে তারা ঢুকে যায়। এইরকম ডজন ডজন, কয়েক ডজন যাকে বলা হয় রাস্তার, যাকে বলা হয় সিট পার্টি যাদেরকে বলা হয়,
যাদেরকে বেশি না 1000-5 টাকা দিলে 2-4 মানে 100টা গালি দেওয়ানো যায়, যাদেরকে 1000-10 টাকা দিলে আপনি যে কোনো লোকের বিরুদ্ধে মিছিল করানো যায়। তো এইরকম অসংখ্য পার্টির কবলে বিএনপি পড়ে যায়। এখন এই বুদ্ধি বিএনপিকে কে দিয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে নিষেধ করেছি যে এই কাজগুলো ঠিক না। বিএনপির আসলে মানে একা থাকা উচিত ছিল, আর বন্ধুত্ব যদি তাদের করতে হয় তাহলে জামাতের সাথে তাদের করা উচিত ছিল। কিন্তু কী কারণে যেন, সেটা দেশি চক্রান্ত হোক বিদেশি চক্রান্ত হোক, তারা জামাতের সঙ্গে সেই 2016 সন থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। তো জামাত তো ঠান্ডা মাথার মানে দল, তারা যা কিছু করছে তলে তলে করছে, এবং কৌশলে তারাও ওই যে ডবল এজেন্ট যারা সিআইয়ের এজেন্ট, মোসায়েদের এজেন্ট, রয়ের এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট, ডিজিএফআইয়ের এজেন্ট, এনএসআইয়ের এজেন্ট, ডিবির এজেন্ট, সবার এজেন্ট, এরা জামাতেরও এজেন্ট। জামাতের কাছ থেকে তারা পয়সা নিয়েছে, এবং সেই জামাতের এজেন্ট হয়ে কেউ হয়তো ছাত্র দলে ঢুকে গেছে, কেউ যুব দলে ঢুকে গেছে, কেউ আলাদা একটা পার্টি করে নাম দিয়েছে কুংকাং পার্টি। সেই কুংকাং পার্টি আবার বিএনপির সাথে সরাসরি তারেক রহমানের সাথে খাতির, এবং সেই কুংকাং পার্টির সাথে তারেক রহমানের এত খাতির যে কুংকাং পার্টির নেতার জন্মদিনেও তারেক রহমান সাহেব কেক পাঠান, এবং বিএনপির মন্ত্রী ছিল বা এমপি ছিল বা মন্ত্রী এমপি হবে এরকম সিনিয়র পর্যায়ের নেতা কেক হাতে করে নিয়ে সেই কুংকাং পার্টির অফিসে বা বাসায় তারেক রহমানের নির্দেশে উপস্থিত। এবং এই জিনিসগুলো পুরো রাজনীতির অঙ্গনে মানে ডবল ফ্রাস্ট্রেশন ছড়িয়ে পড়েছে। কুংকাং পার্টির যারা নেতা তারা মনে করেছে আমরা অনেক বড়, আমরা মির্জা ফখরুলের চেয়ে বড়, নচেত মির্জা ফখরুলকে কেন আমার কাছে পাঠাবে বা আমাদের কাছে পাঠাবে। অথবা তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য যেখানে লন্ডনে গিয়ে 1 মাস 1.5 মাস আমানুল্লাহ আমান বসে থাকেন, ফজলুল হক মিলনের মতো নেতা মাসের পর মাস চেষ্টা করে তারেক রহমান সাহেবের সাথে একটু কথা বলতে পারেন না। তারপরে শেষে দেখা গেল যে সেই শফিক রেহমান সাহেবের মতো মানুষ 3 মাস 4 মাস 6 মাস 1 বছর লন্ডনে থেকেও তারেক রহমান সাহেবের একটা সাক্ষাৎ পান না। শফিক রেহমান, মাহমুদুর রহমান মান্নার মতো মানুষের সাথে তার কথা হয় না সরাসরি। তারপরে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, তার মতো মানুষের সঙ্গে তারেক রহমান সাহেবের কখনো দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না। কিন্তু কুংকাং পার্টির কোনো নেতা যদি লন্ডনে যায়, তারেক রহমান সাহেব ছাতি একটা হাতে নিয়ে তারপর শেষে একেবারে রাস্তায় নেমে আসেন। এবং রাস্তার পাশে আমাদের বাংলাদেশে যেমন ফুটপাতে চটপটির দোকান আছে, লন্ডনেও যারা থাকেন তারা জানেন যে এদেরকে এরকম ছোট ছোট পাব রয়েছে, ছোট দোকান, টং ঘরের মতো দোকান রয়েছে রাস্তার পাশে। ওখানে বিয়ার বিক্রি হয়, চটপটি বিক্রি হয়, মানে চটপটি বলে ওদের দেশে চটপটি নয়, বার্গার বিক্রি হয়, ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি হয়, হট ডগ বিক্রি হয়, এগুলোকে পাব বলে, খুব জনপ্রিয় রাস্তার পাশে। তো এরকম বৃষ্টির মধ্যে ছাতি একটা হাতে নিয়ে তারেক রহমান সাহেব এরকম কুংকাং পার্টির নেতাদের সাথে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দাঁড়াই গেছেন, ছবি তুলেছেন, সেই ছবি আবার ভাইরাল হয়েছে। তো বিএনপি যারা শীর্ষ নেতা রয়েছেন তারা ভয়ে অস্থির, ও মাই গড, যেখানে আমরা স্যার ডাকি, আমরা স্কাইপেতে যখন তার সাথে কথা বলি আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলি, আমরা আমাদের নেতাকে এতটা সম্মান করি। আর এরকম কুংকাং পার্টির নেতা উংফুর এত ক্ষমতা যে সে গিয়ে এইভাবে মুহূর্তের মধ্যে সে লন্ডনে গিয়ে এই কাজগুলো করে, আমার নেতাকে ঘর থেকে বের করে নিয়ে আসে একদম রাস্তার পাশে ফুটপাতের দোকানে বসায় দেয়, তারপরে ছবি তুলে আবার বাংলাদেশ থেকে দিনে নাই রাতে নাই যখন ইচ্ছা তখন টেলিফোন করে ঘন্টার পর ঘন্টা কথা বলে। ফলে কি হলো, বিএনপির যে ইন্টারনাল পলিটিক্স, সেই ইন্টারনাল পলিটিক্সে একটা ইমব্যালেন্সড অবস্থা তৈরি হয়ে গেল। অনেক বড় বড় নেতা এরকম কুংকাং পার্টি নেতাদের পিছিয়ে পিছিয়ে ঘোরা শুরু করলো, তাদের পদটা যেন থাকে, পদবি যেন থাকে। ফলে কি হলো, কুংকাং পার্টিগুলো শক্তিশালী হয়ে গেল আর বিএনপি দুর্বল হয়ে গেল, নেতারা দুর্বল হয়ে গেল, আত্মবিশ্বাস হারিয়ে ফেললো। বড় বড় নেতা যারা আছে প্রায় সবারই ব্যাকবোন বলতে যা বোঝায় সেই ব্যাকবোন তাদের রইল না। সেই শঙ্খ ঘোষে সেই বিখ্যাত কবিতার মতো যে রাতে খুঁজতেছি, মানে হঠাৎ করে দেখলাম আমার কবিতা, আমি মানে
বাংলাদেশ প্রতিদিন এই কবিতাটা লিখেছি, যার মূল ভাষ্য হলো যে গভীর রাতে আমি ঘুম থেকে জেগে গেছি, কবি শঙ্খ ঘোষ বলেন, দেখি কে যেন হামাগুড়ি দিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কে তুমি, কি করছো? বলে আমি খুঁজতেছি, ঘরের মধ্যে কি খুঁজতেছি, আমার একটা জিনিস হারিয়ে গেছে। বলে কি হারিয়ে গেছে? বলে আমার মেরুদণ্ড হারিয়ে গেছে, সেটা আমি খুঁজতেছি। এবং শঙ্খ ঘোষ বলেন যে একটু পর আমি দেখলাম যে যারা হামাগুড়ি দিচ্ছে তারা একজন নয়, অনেকগুলো মানুষ, তারা সেই হামাগুড়ি দিয়ে নিজেদের মেরুদণ্ড খুঁজতেছে অন্ধকার ঘরের মধ্যে। তোদের বিএনপির যারা লোক, এই সময়টিতে বিএনপিকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে মেরুদণ্ড লাগবে। কিন্তু কুংকাং পার্টির কবলে পড়ে এই গত 4-5 বছরে অনেক বড় বড় নেতা তাদের মেরুদণ্ড হারিয়ে ফেলেছেন। আর সেই মেরুদণ্ডহীন নেতারা এই যে ট্রাবল, এখন যে সমস্যা, এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারছেন না, ফলে বিএনপির সর্বনাশ হয়ে যাচ্ছে। বিএনপি যে এই মুহূর্তে সর্বনাশের মধ্যে পড়েছে, অমনি কুংকাং পার্টির যারা মানে প্রমোটার, যারা বিএনপির পেছনে তাদেরকে লেলিয়ে দিয়েছে, যাও বিএনপির দলে যাও, তারা সুতা তো তাদের হাতে, সুতা মোসাদের হাতে, সুতা রয়ের হাতে, তারা তো পুতুল, সুতা জামাতের হাতে, সুতা ডিজিএফআইয়ের হাতে, তারা টান দিয়েছে। আর এই সমস্ত ছোট ছোট কুংকাং পার্টি তারা চলে এসছে। চলে আসার পরে এখন বিএনপি দেখছে, হায় আল্লাহ, এ কি হলো, এখন আমাদের কি হবে? এবং তারা এসে যখন বিভিন্ন কথাবার্তা বলছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির মাথায় বিনা মেঘে বজ্রপাত। এবং এর ফলে কি হলো, যেমন 10টা কুংকাং পার্টি আছে, 5টা চলে আসছে, 5টার বাইরে আরও বাকি 4-5টা যারা আছে তারাও খুব দ্রুত এখান থেকে চলে আসার চিন্তা ভাবনা করছে। ফলে বুঝতে পারছেন যে কি ডিজাস্টার বিএনপির উপরে আগামী দিনে আসতে যাচ্ছে। ছাত্রদল থেকে কে পদত্যাগ করলো, যুবদল থেকে কে পদত্যাগ করলো, মুখে খোসা খোসা দাড়ি দেখলেই মনে হয় শিবিরের লোক। এরা ছাত্রদলের মধ্যে ছিল, এরা যুবদলের মধ্যে ছিল, এরা সেই বিএনপির বড় বড় পদে ছিল বিভিন্ন জায়গাতে। অথচ দেখেন, আমি বিএনপির ইলেকশন করছি, এমপি ইলেকশন করেছি। তো আমি যেই সময় 2018 সনে ঢাকা কলেজের পেছনে আমার বাড়ি, সেই বাড়ি থেকে বের হয়ে বিএনপি অফিসে গিয়ে 2018 সনে শেখ হাসিনার জমানায় বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় গিয়েছি। বিএনপির কোনো লোক এই কাজ করতে সাহস পেত না, সাস্টেইন করতে পারত না। কিন্তু বিএনপির একটা সাধারণ মেম্বারশিপও আমার নেই, মানে আমি বিএনপির একজন সাধারণ সমর্থক, আমার একটা প্রিলিমিনারি মেম্বারশিপও নেই। বিএনপির কোনো নেতার বা বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার একবার মনে হয়নি যে গোলাম মোল্লা রনির মতো একটা লোকের সদস্যপদ থাকা উচিত। কিন্তু তারা ঠিকই কুংকাং পার্টিকে নিয়ে এই কাজগুলো করেছে। আবার ধরেন ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, হাবিবুর রহমান হাবিবের মতো মানুষ, আওয়ামী লীগের কিংবদন্তির নেতা ছিলেন, তাদেরকে সেখানে এনে এই প্রধান উপদেষ্টা মানে চেয়ারপারসন উপদেষ্টার উপর ইনঅ্যাক্টিভ একটা পদে বসায় রাখছে। অথচ তাদের সামনে কলম ধরা, মাইক ধরার মতো লোক বিএনপিতে একজনও নেই, সিঙ্গেল নেই। এখন বিএনপির সাইকোলজিক্যাল প্রবলেমটা কি? সাইকোলজিক্যাল প্রবলেম হলো ওরা ছাত্রলীগ থেকে এসছে, আওয়ামী লীগ থেকে এসছে, আমাদের প্রয়োজনে ইউজ করার জন্য, আওয়ামী লীগকে দমন করার জন্য, ছোট করার জন্য আমরা ওদেরকে এনেছি, এনে ওদেরকে আমরা বাক্সবন্দি করে রেখেছি ইউজ করার জন্য, আর যখন ইউজ হবে টয়লেট পেপারের মতো ছেড়ে ফেলে দেবো। এই যে মন মানসিকতা, এই মন মানসিকতার কারণে কিন্তু বিএনপির আজকের অবস্থা। অথচ বিএনপি কিন্তু তৈরি হয়েছে দ্য গ্রুপ অফ মাইগ্রেন্টস, যারা বিএনপি করেছে, যেমন আব্দুল সালাম তালুকদার, তারপরে শাহ মোয়াজ্জেম হোসেন, তারপরে আপনার ধরেন ডাক্তার একিউম বদরুদ্দোজা চৌধুরী, তারা কি কেউ কখনো বিএনপি করেছেন? মানে বিএনপির দলটা হলো জাস্ট লাইক আমেরিকার মতো, কানাডার মতো, যাদেরকে বলা হয় ল্যান্ড অফ মাইগ্রেন্ট। আফ্রিকা থেকে আসছে বারাক ওবামা রাষ্ট্রপতি, এইরকম। তো এখন বিএনপির যে স্বর্ণ সময়, বিএনপিকে দাঁড় করিয়েছে যারা আওয়ামী লীগ করেছে তারা। ফেরদৌস আহমেদ কুরেশি না হলে বিএনপি তৈরি হতো না,
আব্দুল হামিদ চৌধুরী না হলে বিএনপি তৈরি হতো না, আওয়ামী লীগ করতেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু আব্দুল হামিদ চৌধুরী। কয়জন লোক বিএনপির লোক জানে যে ফেরদৌস আহমেদ কুরেশি, আব্দুল হামিদ চৌধুরী, আবুল মনসুর আহমদ, সব কে এম ওবায়দুর রহমান, শাহ মুয়াজ্জেম, এরা সবাই আওয়ামী লীগের। এরা বিএনপিটাকে তৈরি করেছে, জিয়াউর রহমান বিএনপি তৈরি করেন নাই। এই বাস্তবতাটা বুঝতে হবে। তো সেই রকম যারা অন্য দল থেকে এসেছে তাদেরকে বিএনপি মনে করছে টয়লেট টিস্যু হিসেবে ব্যবহার করবে, তাদেরকে এইভাবে প্রয়োজন হলে তারা ছুঁড়ে ফেলে দেবে। ফলে কি হচ্ছে, এখন নিজেরাই যে বিপদের মধ্যে পড়েছে, এখান থেকে কীভাবে উদ্ধার হবে তারা বলেন তো? এখন এই যে ইতিহাস, সেই ইতিহাসের কারণে কি হলো, তারা এখন নিঃসঙ্গ, বন্ধুহীন হয়ে পড়েছে। এক